আসসালামু আলাইকুম বাচ্চারা, কি খবর সবার? কেমন আছো? তো আমি হাসিবুল হাসান শান্ত ভাইয়া মেডিকেল থেকে পড়াশোনা করতেছি ঢাকা মেডিকেল কলেজে। আজকে আমরা খুব ইম্পর্টেন্ট একটা বিষয় নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে কেমিস্ট্রি রিভিশন। আচ্ছা, মেডিকেল ভর্তি পরীক্ষা খুব সন্নিকটে, এখন আমাদের কি দরকার? ডিপ্রেশন? কি দরকার? টেনশন? না, এগুলো করে কিন্তু কোনো ভালো বা পজিটিভ ফলাফল আসবে না। তাহলে আমাদের কি দরকার? সেক্ষেত্রে আমাদেরকে অবশ্যই মাথায় রাখতে হবে যে আমাদের দরকার একটা প্রপার প্ল্যান, একটা ক্লিন স্ট্রেট ফরওয়ার্ড প্ল্যান, যেই প্ল্যানের মাধ্যমে আমরা আমাদের পড়াটাকে খুব সুন্দর করে গুছায় নিতে পারবো। এখন আমাদের সবচেয়ে বেশি দরকার কিন্তু রিভিশন। যার রিভিশন যত বেশি স্ট্রং হবে সে কিন্তু তত ভালো করবে পরীক্ষাতে। আর রিভিশন যদি তোমার খারাপ হয় বা রিভিশন স্ট্র্যাটেজি যদি ভুল হয় তাহলে কিন্তু পরীক্ষায় মাসুল দিতেই হবে। তো এই ভিডিওটা পুরোটা দেখবা, আমরা এখানে স্টেপ বাই স্টেপ একদম প্রুফড ওয়েতে দেখাবো যে তুমি কিভাবে কেমিস্ট্রিটাকে একটা লাইনে আনতে পারবা এবং প্রপার একটা গাইডলাইন আমি দেওয়ার চেষ্টা করবো। সো লেটস বিগিন। সো প্রথম কথা হচ্ছে, কেমিস্ট্রির ক্ষেত্রে আমাদের চ্যাপ্টার আছে কয়টা? আনসার হচ্ছে 10টা। কেমিস্ট্রি ফার্স্ট পার্টের মধ্যে 5টা, কেমিস্ট্রি সেকেন্ড পার্টের মধ্যে কয়টা বলো তো? 5টা। তো আমরা একটা প্রত্যেকটা রিভিশন দেওয়ার ক্ষেত্রে আমরা অবশ্যই মাথায় রাখবো, আমরা এখন যে কয়দিন আছে আমরা প্রত্যেকদিন একটা করে পুরা পেপার রিভিশন দিয়ে ফেলবো, ঠিক আছে? মানে পুরো করে সাবজেক্ট রিভিশন দিয়ে ফেলবো। মানে কেমিস্ট্রি যেদিন ধরবো ওইদিন কেমিস্ট্রি ফার্স্ট পার্টও শেষ করবো, কেমিস্ট্রি সেকেন্ড পার্টও শেষ করবো। এখন তোমার মনে প্রশ্ন আসতে পারে কেন এটা করবো? তুমি চিন্তা করে দেখো, তুমি যদি কেমিস্ট্রি এখন একটা চ্যাপ্টার করে একদিন ধরে পড়ো তাহলে কিন্তু তুমি শেষ করতে করতে অনেক সময় লেগে যাবে। এটা সমস্যা না, সমস্যা হচ্ছে তুমি কিন্তু আর ঘুরে আসতে পারবে না, মানে তুমি কিন্তু রিভিশনটা কমাই ফেলতেছো। এটা কিন্তু ভয়ঙ্কর। সেই জায়গাতে আমাদের আগে স্পষ্ট হতে হবে যে আমাদের রিভিশন কোয়ান্টিটিটা কিন্তু বাড়াইতে হবে, রাইট? একই তথ্য বারবার পড়তে হবে, নাহলে পরীক্ষার হলে একটা বিশাল বড় সিনড্রোম হবে কি জানো? তোমার হচ্ছে পরীক্ষার হলে প্রশ্ন দেখবা, প্রশ্ন চেনা চেনা লাগে কিন্তু উত্তর অচেনা, কনফিউজ হয়ে যাচ্ছ। এটা সবচেয়ে বড় রিজন হচ্ছে তুমি রিভিশন দিচ্ছ না, ফ্রিকুয়েন্টলি দিচ্ছ না, তথ্যগুলো তোমার মাথায় ভাষা ভাষা বা অস্পষ্ট হয়ে আছে এই জন্য। বা তুমি দেখবা তুমি সত্য মিথ্যা প্রশ্ন দিলে পারতেছো না, বা তুমি দেখবা একটা প্রশ্ন খুব চেনা কিন্তু উত্তর ভুল করে ফেলতেছো। এগুলো সবচেয়ে বড় কারণ হচ্ছে তুমি প্রপার রিভিশন প্ল্যানের মধ্যে আগাচ্ছ না, তোমার রিভিশন কোয়ান্টিটিটা বাড়তেছে না। তো যাই হোক, কেমিস্ট্রি ফার্স্ট পার্টের ক্ষেত্রে টোটাল চ্যাপ্টার আছে কয়টা বলো তো? 10টা। সো 10টার জন্য আমরা রিভিশন প্ল্যানটা কেমন করে করব আমরা দেখি। সো আমরা প্রত্যেকটা চ্যাপ্টারের জন্য, ফার্স্ট পার্টের প্রত্যেকটা চ্যাপ্টারের জন্য 30 মিনিট করে সময় নেব। কতক্ষণ সময়? 30 মিনিট। অনেকে বলবে ভাই 30 মিনিটে তো হবে না, বা কোনো কোনো চ্যাপ্টারে তো বেশিও লাগবে। হ্যাঁ, আমি অন এন এভারেজ বলছি প্রত্যেকটা চ্যাপ্টারের জন্য 30 মিনিট করে নেবা, ঠিক আছে? এখন দেখা গেল ল্যাবরেটরি নিরাপত্তা তোমার 20 মিনিটে হয়ে গেছে, হইতেই পারে, রাইট? আবার দেখা যাচ্ছে তোমার ওই পর্যাবৃত্ত ধর্ম তোমার 30 মিনিট না, তোমার 40 মিনিট লাগতেছে, মানে এদিক ওদিক প্লাস মাইনাস হবে, রাইট? এটা তুমি তোমার মতো করে কাস্টমাইজ করবা, রাইট? তো আমরা মোটামুটি পার চ্যাপ্টারের জন্য আমার হিসাব মতে, আমি যেহেতু এইভাবে পড়ে ঢাকা মেডিকেলে চান্স পেয়েছি, সো আমার মতে এভাবে তোমার প্রত্যেকটা চ্যাপ্টারের জন্য কতক্ষণ সময় লাগবে? আমরা মোটামুটি ফার্স্ট পার্টের প্রত্যেকটা চ্যাপ্টারের জন্য 30 মিনিট করে সময় নেব। এতে আমাদের টোটাল সময় যাবে কতক্ষণ বলো তো? মোটামুটি আমাদের সময় যাবে 150 মিনিট, ঠিক আছে? আচ্ছা, এবং আমরা যদি এখানে সেকেন্ড পার্টের জন্য দেখি, সেকেন্ড পার্টের চ্যাপ্টারগুলো কিন্তু একটু বড় বড়, রাইট? তো এখানে আমরা প্রত্যেকটা চ্যাপ্টারের জন্য কতক্ষণ সময় নিব? অন এন এভারেজ 40 মিনিট। তাহলে আমাদের কতক্ষণ লাগতেছে? টোটাল 200 মিনিট। এখন তুমি বলবো যে ভাই অর্গানিক কেমিস্ট্রিতে 40 মিনিটে শেষ হয় না। তুমি চিন্তা করে দেখো, কোনো চ্যাপ্টার আছে এখানে কম সময় লাগবে, কোনোটা একটু বেশি সময় লাগবে। তো আমরা সব মিলাই মোটামুটি ধরলাম আমাদের তোমার ফার্স্ট পার্টের প্রত্যেকটা চ্যাপ্টার যদি আমরা 30 মিনিট করে নিই তাহলে 150 মিনিট, আর আমরা যদি এখানে 40 মিনিট করে নিই তাহলে 200 মিনিট। তাহলে সব মিলে আমাদের মোটামুটি প্রায় 3.5 তো কত 5.5 থেকে 6 ঘন্টা। হ্যাঁ, মোটামুটি তোমার 5.5 থেকে এরকম কত আসবে বলো তো? 6 ঘন্টা। 5.5 থেকে কত ঘন্টা বলো তো? 6 ঘন্টা। আমরা 6 ঘন্টার মধ্যে কিন্তু আমার কেমিস্ট্রিটাকে একটা জায়গা আনতে পারবো, রাইট? নাম্বার 1 কথা এটা বুঝতে পেরেছো? এটা কিন্তু শুধু মূল বই পড়ার জন্য সময়, মূল বই যেগুলো দাগানো লাইন আছে, ইম্পর্টেন্ট লাইন। এখন কি আমরা সব পড়বো? নেভার। এখন আমরা শুধুমাত্র গুরুত্বপূর্ণ যে জায়গাগুলো সেগুলো বেশি করে পড়বো। যত প্রকার গার্বেজ ইনফরমেশন আছে, যত প্রকার ফালতু ইনফরমেশন আছে, এগুলা সব বাদ। ফালতু বলতে কি বুঝাচ্ছেন? যেমন আমি তোমাকে একটা কথা বলি, যেমন ধরো তোমার বইয়ে দেখবা পরিবেশ রসায়ন একটা চ্যাপ্টার আছে, আমি একটু বলি। যেমন দেখবে অ্যাসিড বৃষ্টির ওই পৃষ্ঠা একটা আছে, দেখবো ওখানে কি পড়া আছে? অ্যাসিড বৃষ্টির পিএইচটা, অ্যাসিড বৃষ্টির জন্য প্রয়োজনীয় অ্যাসিড গুলা, এবং অ্যাসিড বৃষ্টির মাধ্যমে কোন কোন ধাতুর মানে কি কি ক্ষতি হইতেছে, আর অ্যাসিড বৃষ্টির প্রভাবটা আমরা কিভাবে দূর করবো বা কি করতে পারি। মানে এখানে কয়েকটা পয়েন্ট শুধু খেয়াল করতে হবে, বাকি দেখবা আরো এব্রো থেব্রো অনেক কথা আছে, লাগবে না কিন্তু। বা তুমি দেখবা আর্হিনিয়াস, আমাদের আছে না আর্হিনিয়াস বা লুইস, বা তোমার এখান থেকে ব্রনস্টেড লাউরি, এরকম অনেকগুলো আছে না? তো এখানে মেইন কথা হচ্ছে আমাদের শুধু মেইন যে আমাদের ফর্মুলাটা বা মেইন যে কথাটা ওনারা বলতে চাচ্ছে সেটা লাগবে। তুমি চ্যাপ্টারের লাস্টে এসে দেখবা ধাতুর ইফেক্ট গুলো আছে, শুধু ধাতুর ইফেক্ট গুলোই লাগবে, কোনটার ক্ষেত্রে ভ্যালুটা কত। মানে আমি বলতে চাচ্ছি ভেরি স্পেসিফিক, বি ভেরি স্পেসিফিক। তুমি দেখবা তুমি যেই কোচিং এ পড়ো না কেন, তোমাকে অবশ্যই একটা কি দিছে বলো তো? একটা তোমাকে কিন্তু গাইডলাইন দিছে বা একটা জিনিস দাগায় দিচ্ছে, তো তুমি ওই জিনিসগুলাই ফলো করো। হ্যাঁ, ওই জিনিসগুলাই ফলো করো, নাহলে পরীক্ষার হলে দেখবা পাজল হয়ে গেছে কিন্তু, ঠিক আছে? আচ্ছা, এবং মাথায় রাখতে হবে কোচিং এর
কিন্তু তোমার একটা চ্যাপ্টার থেকে আমরা 100টা কোশ্চিন দিই, কিন্তু মেডিকেল ভর্তি পরীক্ষা কিন্তু একটা চ্যাপ্টার থেকে 100 প্রশ্ন আসবে না, রাইট? আচ্ছা, তো মোটামুটি আমরা কি করব, আমরা দাগানো লাইনগুলো পড়বো, খুব সুন্দর করে পড়বো, বারবার পড়বো। তো আমরা মোটামুটি পড়ার জন্য সময় নেব কতক্ষণ, 6 ঘন্টা। আচ্ছা, এরপর আমরা অনুশীলনী নিব। অনুশীলনী কতক্ষণ নিব মোটামুটি আমরা, অনুশীলনী মোটামুটি আমরা ফার্স্ট পার্টের জন্য নিব 1.5 ঘন্টা এবং সেকেন্ড পার্টের জন্য নিব 1.5 ঘন্টা। খুব জরুরি কথা, এখন অনুশীলনী প্রশ্নের জন্য কি কি পড়বো খুবই জরুরি। গত বছর হাজার হাজার বাচ্চা ধরা খেয়ে গেছে এটার জন্য। মনে রাখতে হবে অনুশীলনীর জন্য অবশ্যই হাজারি স্যার পড়বো এবং কবি স্যার পড়বো। হাজারি স্যারের অনুশীলনীর প্রশ্ন পড়লে অনেকগুলো প্রশ্ন কবি স্যারের সাথে মিল আছে, অনেক কম প্রশ্ন। তার সাথে আরেকটা কাজ করবো অবশ্যই, সেটা হচ্ছে বোর্ড প্রশ্ন যেগুলো আছে, বোর্ড প্রশ্নগুলো যেন পড়া থাকে। আমি বোঝাতে পারছি, বোর্ড প্রশ্নগুলো পড়ে ফেলবা। বোর্ড প্রশ্ন দেখবো অনেক ক্ষেত্রে কিন্তু কবি স্যারের বইও দেওয়া থাকে না, তুমি বইয়ের লাস্টে থেকে পড়ে নিবা, ঠিক আছে? আচ্ছা, এবং অনুশীলনী প্রশ্ন পড়ার ক্ষেত্রে সব প্রশ্ন পড়বো না, সব প্রশ্ন পড়ার মতো সময় তুমি এখন পাবা না। তোমাকে এখন খুব স্পেসিফিক হতে হবে, তোমাকে অনুশীলনী প্রশ্নগুলোর মধ্যে মার্ক করতে হবে কোন কোন অনুশীলনী প্রশ্নগুলো আমার সমস্যা, কোনগুলো আমি একটু ভুলে যাই। তুমি দেখবো এমনও কিছু প্রশ্ন আছে যেগুলো তুমি ঘুমের মধ্যেও পারো, প্যারা খেও না। যেগুলো তুমি পারো না, লাইক একটু সমস্যা হবে, একটু রিভিশন না দিলে হয় না, এগুলো আগে থেকে মার্ক করে রাখো। একটা আলাদা কালি কলম কিনতে পারো, লাল কালি কিনে মার্ক করে রাখো, ওইগুলো তুমি ভালো করে করে রিভিশন দিবা, ঠিক আছে? তো মোটামুটি হাজিরি স্যার ফার্স্ট পার্টের ক্ষেত্রে আমার 1.5 ঘন্টা লাগবে, হাজিরি স্যার কবি স্যার মিলে সেকেন্ড পার্টের ক্ষেত্রে মোটামুটি এরকম 1.5 ঘন্টা লাগবে, একটু এদিক ওদিক হতে পারে আর কি। হ্যাঁ, আচ্ছা, তবে টাইম যদি না নাও তাহলে দেখবা সারাদিন চলে গেছে, তুমি কোনো মানে সোজা কথা কি, তুমি কোনো গোছানো ওয়ে পাইতেছো না, শেষ করতে পারতেছো না, রাইট? এটা কিন্তু ভয়ঙ্কর। মনে রাখতে হবে আমাদেরকে একটা প্ল্যানে আগাইতে হবে, প্ল্যান আমাদেরকে সবসময় সঠিক পথে নিয়ে যায়। তুমি যদি প্ল্যান ছাড়া আমনে আগাও, তুমি কই যাবা বলো? তাহলে তুমি একটা নদীর মধ্যে নামে বলতেছো আমি যাবো, প্রশ্ন হচ্ছে কই যাবো? তো তোমরা পড়াশোনা স্টার্ট করার সময় এই কাজটাই করো। কেমিস্ট্রি রিভিশন দিব বা কেমিস্ট্রি পরীক্ষা পড়বো, প্রশ্ন হচ্ছে কি পড়বো, ব্রেন কনফিউজ হয়ে যায়। কিন্তু তোমাকে একটা স্ট্রেট ফরওয়ার্ড একটা অপশন দিতে হবে, ভাই দেখ এই চ্যাপ্টারের জন্য আমার 30 মিনিট, ভাই দেখ এই চ্যাপ্টারের জন্য আমার 40 মিনিট। হ্যাঁ, 30 মিনিটের জায়গায় 35 মিনিট লাগতে পারে, 40 মিনিটের জায়গায় 45 মিনিট বা 50 মিনিটও লাগতে পারে, বাট স্টিল ফেয়ার, রাইট? বাট তুমি যদি ব্রেনকে বলো চলো ভাই শুরু করি, এন্ড ব্রেন তো বুঝবে না তুমি কি করবে, রাইট? তো একটা প্রপার প্ল্যানিং অবশ্যই জরুরি। আচ্ছা, তো এখানে আমরা জিনিসটা বললাম। তো এরপর আসো কোশ্চিন ব্যাংক, দ্য মোস্ট ইম্পর্টেন্ট ব্যাংক। কোশ্চিন ব্যাংক থেকে অনেক প্রশ্ন হুবহু তুলে দেয়, হুবহু তুলে দেয়। তোমরা কোশ্চিন ব্যাংক কি করবা, প্রত্যেকটা অধ্যায় বের করে কোশ্চেন ব্যাংকের যে প্রশ্নগুলো উত্তরগুলো দেখবা। যদি কোনো প্রশ্নের মধ্যে ডাউট লাগে, লাইক ধরো কথার কথা, ধরো কোশ্চেন ব্যাংকের মধ্যে কার্বন গ্রিন হাউস গ্যাসের যে পার্সেন্টেজের ছকটা আছে, তুমি প্রশ্ন পড়তে পড়তে দেখছো আল্লাহ এই ছকটা আসছে, এই ছকটা তো আমি মনে হয় রিভিশন দিই নেই বা বই পড়ার সময় ভালো করে পড়ি নেই, মনে হচ্ছে একটু ভুলে গেছি, যে টুক করে আবার রিভিশন দিয়ে আসবা। তো প্রত্যেকটা প্রশ্ন তোমাকে এখানে কোশ্চেন ব্যাংকের মধ্যে দেখতে হবে, বা কোশ্চেন ব্যাংকের মধ্যে যে প্রশ্নগুলোতে তোমার একটু ডাউট লাগে প্রশ্নগুলো মার্ক করে রাখতে হবে। কোশ্চেন ব্যাংক ইজ ভেরি ইম্পর্টেন্ট। একটা ভর্তি পরীক্ষার গত 30-40 বছরের ইতিহাসে যে প্রশ্নগুলো আসছে ওগুলোই পরীক্ষায় তো আসার কথা না, একটু মাথা রাখাটাও আচ্ছা বুদ্ধিমানদের জন্য ইশারাই যথেষ্ট আর কি। আচ্ছা, তাহলে গেল এটা মোটামুটি, এবং তাহলে মোটামুটি 6, 3, 9 আর কি 10, মোটামুটি 10 ঘন্টার মধ্যে আমরা অ্যাপ্রক্সিমেট একটা মানে থিওরিটিক্যাল ধরে নিলাম টাইম, এর মধ্যে আমরা কেমিস্ট্রি কিন্তু শেষ করে ফেলতে পারবো, ঠিক আছে? তো এখানে মাথায় রাখতে হবে ফার্স্ট আমরা কোশ্চেন ব্যাংকটা মানে মেইন বইটা ভালো করে পড়বো, দাগানো লাইনটা অবশ্যই ঘড়ি ধরে পড়বো। 2 নাম্বার আমরা অনুশীলনী প্রশ্ন সলভ করবো, কনফিউজিং যে প্রশ্নগুলো আর যেগুলোতে ঝামেলাগুলো মার্ক করে রাখবো, এবং থার্ড হচ্ছে আমরা কোশ্চেন ব্যাংক সলভ করবো। কোশ্চেন ব্যাংকের মধ্যে আমরা প্রত্যেকটা অধ্যায়ের প্রশ্নগুলো দেখবো, এবং প্রশ্ন ব্যাংকের মধ্যে যে অধ্যায়গুলোতে সমস্যা হয়, রাইট, যে অধ্যায়গুলো তুমি দেখতেছো এইটা প্রশ্নটা আমি পারি না, ওইটা দুটুক করে যে বই থেকে পড়ে ফেলবো, রাইট? এখন আরেকটা প্রশ্ন আসে ভাইয়া, যে আমরা যদি কোনো অধ্যায় একদম না পড়ি, লাইক ধরেন শর্ট সিলেবাসে ছিল না, ওইভাবে পড়িও নাই, এখন সেটার ক্ষেত্রে কি মানে ওটাকে বাদ দিয়ে যাবো? নো, নেভার এভার ডু দ্যাট। তাহলে কি করবো ভাইয়া? এটার জন্য একদম প্রুভড ওয়ে হচ্ছে তুমি কোশ্চেন ব্যাংক বের করো, বের করে ওটা টপিকগুলো দেখো কোন কোন টপিক থেকে প্রশ্ন আসছে। তুমি অনুশীলনীর প্রশ্ন বের করো, দ্য প্রিমিয়াম রিসোর্স তোমার সামনে ওপেন, তোমার সামনে তাকায় আছে, তোমার দিকে তুমি দেখতেছো না। অনুশীলনীর প্রশ্ন বের করো, কোনো টপিকস গুলো খেয়াল করো যে এই চ্যাপ্টার থেকে কোন কোন টপিকস গুলো থেকে প্রশ্ন আসছে, ওই টপিকস গুলো জাস্ট ওইগুলো তুমি পড়ো। আমি তোমাকে গ্যারান্টি দিয়ে বলতে পারি ওই চ্যাপ্টার থেকে যদি প্রশ্ন আসে খুবই হাই হাই ভোল্টেজ চান্স আছে ওইখান থেকে প্রশ্ন আসবে, রাইট? আলতু ফালতু জায়গা থেকেও প্রশ্ন আসতে পারে, বাট দেখো একদম নাই মাওয়ার চেতে তো কানা মারা ভালো, তাই না? মানে একদম না পড়ার চেতে কিছু পড়া ভালো, রাইট? তো অবশ্যই চেষ্টা করবো। আর তোমরা যদি চাও তাহলে আমি কিন্তু এই অনুশীলনের প্রশ্ন টপিকগুলো, কোশ্চেন ব্যাংকের টপিকগুলো আমার দেওয়া আছে অলরেডি, তুমি চাইলে আমার ভিডিও দেখতে পারো ইউটিউবের মধ্যে। আর অনুশীলনের প্রশ্নগুলো কিভাবে অ্যানালাইসিস করতে যদি চাও তাহলে তোমরা আমাকে জানাবে, তোমাদের রেসপন্সের উপর ডিপেন্ড করবে, বুঝছো, যে আমি আসলে অনুশীলন প্রশ্নগুলো অ্যানালাইসিস দিব কিনা। যদি দেই তাহলে হয়তো বা তোমরা জানতে পারবা, বা তোমরা নিজেরাও দেখতে পারো যে কোন কোন প্রশ্নগুলো আমরা টপিকগুলো কেমনে বের করবো, কোন কোন টপিকগুলো থেকে প্রশ্ন আসছে। আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি এখান থেকে প্রশ্ন আসবে। আচ্ছা, গেল তো এটা গেল মোটামুটি এখান থেকে। আর কি আছে? আচ্ছা, এখন আসো এক্সাম কি দিতে হবে ভাই? অবশ্যই দুনিয়া উল্টাই গেল তুমি এক্সাম দিবা।
কথা বোঝা গেছে? তোমার কাছে যদি কোয়েশ্চেন পেপার থাকে তুমি এক্সাম দিবা, তোমার কোচিং এ যদি এক্সাম থাকে তুমি এক্সাম দিবা, এক্সাম দিতে হবে। মনে রাখতে হবে এক্সাম যদি না দিই তাহলে কিন্তু আমাদের উপর প্রেশার কাজ করে না এবং আমরা আমাদের ফিডব্যাকটা জানতে পারি না যে কি অবস্থা, রাইট? তো এক্সাম দিতেই হবে। এক্সামের মার্কস কেমন আসছে সেটা নিয়ে আমাদের টেনশন করার দরকার নেই। এক্সাম শুধুমাত্র মনে রাখতে হবে এক্সাম হচ্ছে ওই প্রেশারটা, ওই ঠেলাটা, যে ঠেলার কারণে আমরা পুরো বইটা পড়ে শেষ করি। এক্সামের মার্কসটা কিন্তু ইম্পর্টেন্ট বিষয় না। আমরা মাঝে মাঝে ভুল কিছু জিনিস নিয়ে আমাদের নিজেদেরকে কি করি বলো তো, জাজমেন্ট করি। এই জিনিসটা একদমই ভুল। আচ্ছা, এবং এরপরে কিছু কোশ্চেন দেখি তো আর কি আছে। আচ্ছা ভাইয়া, ফালতু চ্যাপ্টার হোয়াট টু ডু। আচ্ছা, খুব ইন্টারেস্টিং একটা কোয়েশ্চেন। কেমিস্ট্রি ফার্স্ট পার্ট, কেমিস্ট্রির মধ্যে কিছু ফালতু চ্যাপ্টার আছে। ফালতু চ্যাপ্টার কেন? অবশ্যই ফালতু চ্যাপ্টার, কারণ এই চ্যাপ্টারগুলোতে স্যার চাইলে তোমাকে এরকম করে ঘুরাইতে পারবে, বুঝছো? তুমি কিচ্ছু করতে পারবে না। যেমন কেমিস্ট্রি ফার্স্ট পার্টের ফার্স্ট চ্যাপ্টার ল্যাবরেটরি নিপাত ব্যাপার, কেমন কেমিস্ট্রি ফার্স্ট পার্টের ফিফথ চ্যাপ্টার কর্মমুখী রসায়ন। তথ্যের মানে কি বলতে পারো তুমি, এখান থেকে হচ্ছে মানে আখড়া, মানে এত তথ্য আর মনে রাখার মতো তো লজিক্যাল জিনিসপাতি না, অনেক কিছু। বা তুমি দেখো যে তোমার কেমিস্ট্রি সেকেন্ড পার্টের লাস্ট চ্যাপ্টার যেটা, হ্যাঁ, আমাদের অর্থনৈতিক রসায়ন, প্রচুর ইনফরমেশন। তো এখন কথা হইতেছে ভাই আমার তো এত মনে থাকে না, তাহলে কি করবো আমি এখন ভাই, রাইট? ফালতু চ্যাপ্টার হোয়াট টু ডু, ভাই কি করবো বলেন? প্রথম কথা ভাই থামো, কি করিও না, প্যানিক করিও না। কি বললেন? তুমি এগুলার প্রিভিয়াস হিস্ট্রি চেক করো, আসছে কি গত 10-15 বছরে, দেখো তো কি আসছে। আচ্ছা আচ্ছা, ভালো কথা, আসছে পরীক্ষাতে, আচ্ছা কয়টা আসছে এটা দেখলে তোমার ব্রেনে আরো ধরবে। তাহলে প্রথম কথা কি, নেভার প্যানিক। নাম্বার 2 কি, হিস্ট্রি চেক করো, কয়টা প্রশ্ন আসছে, রাইট? তারপরে হিস্ট্রি চেক করো, প্রশ্ন আসছে কয়টা প্রশ্ন আসছে ভালো করে দেখো, তুমি দেখবে একটা দুইটা, ওরে আল্লাহ, এটার জন্য আমি এত প্যানিক করতেছি, এই দুইটা প্রশ্ন না পারলে কি আমার চান্স শেষ হয়ে যাবে? নো। আমার কথা বুঝতে পেরেছো? আচ্ছা, তুমি দেখতেছো যে না, আর কি করবা তুমি, অনুশীলনী যেটা তোমাকে বললাম টপিক অ্যানালাইসিস, তুমি অনুশীলনী, তুমি কোশ্চিন ব্যাংক, এই টপিকগুলো তুমি পড়ে ফেলবা। অনুশীলনী প্রশ্নের টপিকগুলো, তারপর কোশ্চিন ব্যাংকে যে টপিকগুলো আছে ওইগুলো তুমি পড়ে ফেলবা, জাস্ট ওই টপিকগুলো বের করে পড়ে ফেলো। আমার কথা বুঝতে পেরেছো? আমি তোমাকে একটা ইন্টারেস্টিং জিনিস শেয়ার করি। কি বলে এটাকে, আমাদের সময় একটা পরীক্ষায় প্রশ্ন আসছিল এই যে সিরামিক থেকে, হ্যাঁ, তো প্রশ্ন আসছিল বিস্কুট ফায়ারিং কোনটির সাথে সম্পর্কযুক্ত। এরকম অধ্যায়টার মধ্যে অনেক কিছু আছে, অর্থনৈতিক রসায়ন থেকে বলতেছি। এখন তুমি চিন্তা করে দেখো, স্যার যদি চায়, আমি আবারও বলছি, স্যার যদি চায় তুমি জীবন উত্তর করতে পারো না এই চ্যাপ্টারগুলো থেকে, রাইট? এখন তুমি চিন্তা করো, এই একটা চ্যাপ্টার যেটা এত আনসার্টিন, রাইট? কর্মমুখী রসায়ন, হ্যাঁ, কোন দুধের একটা শক্তি জিজ্ঞেস করতে, তুমি পড়ো নাই জীবনে, রাইট? তো এটার জন্য এত প্যানিক করার দরকার নেই, পড়ো যেগুলো একদম কমন সিনারিও, কমন জিনিসপাতি, হইছে না হইলে ওকে বাই টাটা, আমার গোনার টাইম নেই তোমাকে। একটা দুটা প্রশ্নের জন্য পুরো গেমটা নষ্ট করিও না। তোমার কেমিস্ট্রিতে কিন্তু স্টিল 25টার মধ্যে 23টা প্রশ্ন আছে। আমি কি বোঝাতে পারছি জিনিসটা? একটু ক্যালকুলেটিভ থট করবা, একটু চিন্তা করবা, লজিক্যাল জিনিসপাতি চিন্তা করবা যে এই একটা অধ্যায় না পারলে আমার কি হবে, কথা বুঝতে পেরেছো? তো এই জিনিসগুলো মাথায় রাখবা। আচ্ছা, এটা গেল। তো আরেকটা প্রশ্ন আমরা এখন দেখি, সেটা হচ্ছে যে বেল পায় না কিছু চ্যাপ্টার, হোয়াট টু ডু। তুমি দেখবে কিছু চ্যাপ্টার আছে যেগুলো বেল পায় না, রাইট? যেগুলো বেল পায় না, যেমন কি, যেমন হচ্ছে তড়িৎ রসায়ন দেখবে এমন একটা চ্যাপ্টার, এই কোশ্চিন ব্যাংকে তেমন একটা বেল পায়নি। এই চ্যাপ্টারগুলোর ক্ষেত্রে আমরা কি করব? এই চ্যাপ্টারগুলোর ক্ষেত্রে আমরা অতিরিক্ত প্যানিক না করে আমরা শুধুমাত্র কি করব, যে টপিকগুলো ইম্পর্টেন্ট আছে বা যে টপিকগুলো থেকে দেখা যাচ্ছে একবার দুইবার প্রশ্ন আসছে, অনুশীলনী প্রশ্নগুলা, কোশ্চিন ব্যাংক, এগুলো পড়বো। মনে রাখতে হবে সব চ্যাপ্টার কিন্তু সমানভাবে ইম্পর্টেন্ট না। এবং আরেকটা কথা, সব চ্যাপ্টার থেকে কিন্তু কোশ্চেন হয় না, মানে সমান হারে হয় না। তুমি দেখো পরিবেশ রসায়ন থেকে 5, 6, 7, 8টা প্রশ্ন হবে। তুমি দেখো তুমি কি বলে হইছে এরকম 6টা প্রশ্ন আসছে। তুমি দেখো জৈব রসায়ন থেকে 6-7টা প্রশ্ন হবে। তুমি দেখো তড়িৎ রসায়ন থেকে একটা প্রশ্ন, ভাই। তারপর তুমি অর্থনৈতিক রসায়ন থেকে 2টা প্রশ্ন, একটা প্রশ্ন। তার মানে তুমি ব্যাপারটা বুঝতেছো? তোমাকে এই জিনিসটা বুঝতে হবে, বুঝে এখানে কিন্তু প্ল্যানিংটা করতে হবে। হ্যাঁ, দেখবা যে চ্যাপ্টারগুলো তেমন একটা বেল পাইতেছে না, মানে কোশ্চিন ব্যাংকে খুব কোশ্চিন কম আসছে, খুব জিনিসপাতি কম, তো ওইগুলাকে ওইভাবেই ট্রিট করতে হবে, রাইট? এটা তোমাকে নিজে দেখে ডিসিশন নিতে হবে। আমি জাস্ট একটা এক্সাম্পল দিলাম। এরপর আসো, বলছে মোস্ট ইম্পর্টেন্ট চ্যাপ্টার, হোয়াট টু ডু। মোস্ট ইম্পর্টেন্ট চ্যাপ্টারগুলো যেগুলো, যেমন হচ্ছে তোমার কেমিস্ট্রি ফার্স্ট পার্টের ক্ষেত্রে, কেমিস্ট্রি ফার্স্ট পার্টের সেকেন্ড চ্যাপ্টার গুণগত রসায়ন ফাটাফাটি ইম্পর্টেন্ট, কি বলে পর্যাবৃত্ত ধর্ম ফাটাফাটি ইম্পর্টেন্ট, রাসায়নিক পরিবর্তন ইম্পর্টেন্ট, তবে ইম্পর্টেন্সের কিছু জায়গা আছে, যেমন প্রভাবক, ওই পার্টসগুলো, অনুশীলনী প্রশ্নগুলো খুব ইম্পর্টেন্টই, বা তাপ উৎপাদী তাপহারী, রাইট? ফাটাফাটি ইম্পর্টেন্ট। এই 3টা চ্যাপ্টার কিন্তু সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, হ্যাঁ, 2, 3, 4। তবে মাথায় রাখতে হবে 3 নম্বর চ্যাপ্টার থেকে প্রশ্ন আসবে, এবং লিখে রাখো তুমি। যদি অনুশীলনী থেকে প্রশ্ন হয় তাহলে কেমিস্ট্রি ফার্স্ট পার্টের 3rd চ্যাপ্টার থেকে হুবাহু প্রশ্ন তুমি পাবা। অনুশীলনী থেকে ম্যাথগুলো সব পাইতে পারো, বা ওই যে ক্যালকুলেটিভ ডেপ জিনিসগুলো আছে। সেম কথা সেকেন্ড পার্টের 3rd চ্যাপ্টার থেকে তুমি লিখে রাখো, যদি পরীক্ষায় প্রশ্ন আসে
থার্ড চ্যাপ্টার থেকে হুবাহু ম্যাথ তুলে দেবে, হুবাহু আসবে। তো তুমি কি করবা, ওই ম্যাথগুলো যেন পারো ওইভাবে একটু মনে রাখার চেষ্টা করবা, বা তুমি সলিউশন করবা, নিয়মটা শিখে নিবা, উত্তরগুলো একটু মনে রাখার চেষ্টা করবা। কারণ প্রিভিয়াস বছরগুলোতে কিন্তু আমরা দেখছি এরকম ডেন্টাল পরীক্ষায় প্রশ্ন আসছে, পোলাপাইন সিস্টেম জানে কিন্তু ম্যাথ করতে পারতেছে না। কেন? কারণ ওই যে বললাম বইয়ের ভ্যালুগুলো তুলে দিচ্ছে, ক্যালকুলেটর নাই। তো যাই হোক, তাহলে বুঝতে পেরেছো সেই কথাটা। তাহলে কোন কোন চ্যাপ্টারগুলো, নাম্বার কেমিস্ট্রি ফার্স্ট পার্টের ক্ষেত্রে 1 নাম্বার চ্যাপ্টার খুব মানে আসবে প্রশ্ন 1-2টা শেষ, বাট 2, 3, 4 এগুলো মোস্ট ইম্পর্টেন্ট, 5ও ইম্পর্টেন্ট। কিন্তু কথা হইতেছে ওই যে বললাম সারা সব একদম ঝাড়ে মুছে শেষ করে ফেললা, বুঝছো, চিবাই শেষ করে ফেললা, কিন্তু কিছুই পারো নাই। ব্যাপারটা বোঝো নাই, স্বরাষ্ট্র পরীক্ষা পারো নাই, কিছু করার নেই কিন্তু। তো এগুলোকে এভাবেই ট্রিট করতে হবে। কারণ দেখো তুমি এগুলোর পিছনে অনেক সময় দিলা, ধরো সে তুমি কর্মমুখী রসায়নের পিছনে অনেক সময় দিলা, পরীক্ষায় একটা প্রশ্ন আসলো মেহেদির মূল উপাদান কি, লাসন, এটা পুরো বাংলাদেশ জানে, ওটা না পড়ে এমনি 19 প্রশ্ন পরে একজন পারতেছে। আবার ধরো তুমি চ্যাপ্টারটা খুব ভালো করে পড়লে, এমন একটা প্রশ্ন দিল, বুঝছো, এমন একটা প্রশ্ন দিল, তুমি মানে তুমি কল্পনাও করতে পারতেছো না আনসার কি, কেউ পারলো না, তুমিও পারলো না, লাভ হইলো কোনো না। তা আমাদের করতে হবে কি, ইম্পর্টেন্ট জায়গাগুলোতে বেশি ইম্পর্টেন্স দিতে হবে, কম ইম্পর্টেন্ট জায়গাগুলোতে আমরা মোটামুটি ইম্পর্টেন্স দিব, বাট ওইটার জন্য প্যানিক করবো না। যতটুকু পারি এটা আমাদের ব্রেনকে আগে বুঝিয়ে নিতে হবে। তোমরা তো ছোট বাচ্চা, তোমরা তো আগে চিন্তা করো না এই জিনিসগুলো, তাই বুঝাই দিচ্ছে জিনিসগুলো। গেল আর কি, আর হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট চ্যাপ্টার তো বললাম। ও ফার্স্ট পার্টের ক্ষেত্রে গেল, সেকেন্ড পার্টের ক্ষেত্রে কি, সেকেন্ড পার্টের প্রথম চ্যাপ্টার পরিবেশ রসায়ন আসবে 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 আসবে, রাইট, খুব জরুরি, খুবই জরুরি। জৈব রসায়ন আসবে, রাইট, জৈব রসায়ন থেকে ভালো করে প্রশ্ন পড়তে হবে, পরীক্ষায় আসবে প্রশ্ন, রাইট। তোমরা অনেকেই আমাকে বলছো যে জৈব রসায়ন থেকে কি পড়ো বুঝতেছি না। তো জৈব রসায়ন নিয়ে তোমাদের যদি সমস্যা থাকে, আমি চাইলে একটা আলাদা আমি একটা ভিডিও বানাইতে পারি যে জৈব রসায়নের কোন কোন বেসিক গুলা বা কোন কোন টপিক গুলো লাগবেই মাস্ট। তো এটা নিয়ে তোমরা যদি ইন্টারেস্টেড থাকো কমেন্ট করে জানাবা, তাহলে আমি ইনশাআল্লাহ চেষ্টা করবো, দেখবো এটা আসলে আসলে কি সমস্যা যেগুলোর বেশি সেগুলোরই তো প্রবলেম, মানে আমরা সলিউশন দেওয়ার চেষ্টা করবো, রাইট। তো এটা আমি দেখবো যে তোমাদের কি পরিমাণ আসলে রেসপন্স আসছে এখানে। তাই গেল। তারপর 3 নাম্বার, ওরে বাপরে, পরিমাণগত রসায়ন থেকে ম্যাথ আসবেই। শুনো, কেমিস্ট্রি ফার্স্ট পার্টের থার্ড চ্যাপ্টার প্রশ্ন আসবেই, তুমি চোখ বন্ধ করে ব্লাইন্ডলি ভাবতে পারো আসবে। সেম কথা কি বলতো, কেমিস্ট্রি সেকেন্ড পার্টের থার্ড চ্যাপ্টার প্রশ্ন আসবেই। চাইলে তুমি কি করতে পারো, ফেসবুকে পোস্ট দিয়ে রাখতে পারো, সাজেশন বিক্রি করতে পারো, আসবে প্রশ্ন, এত 100% শিওর। বুঝে গেছে? আচ্ছা, মনে রাখো এই জিনিসগুলো। আর কি, ওই যে কেমিস্ট্রি সেকেন্ড পার্টের ফোর্থ চ্যাপ্টার, ওই যে বললাম লুথা বেল পায় না। আচ্ছা, মোটামুটি দেখবা, যতটুকু না পারলি না ব্যাটারিগুলা বা যে জিনিসগুলো আসে, রাইট, পড়বা। আচ্ছা, তারপর আসো এই যে লাস্টের কি বললাম তোমাকে, অর্থনৈতিক রসায়ন, এইটাকে ওইটার মতো করে ট্রিট করবা, রাইট। এখন অর্থনৈতিক রসায়ন লাইন বাই লাইন না বুঝতে পারলে তোমার চান্স হবে না, কিন্তু না যে ধরো মেডিকেল অনেক ভালো করছে, ঢাকা মেডিকেল আছে, সেও কিন্তু অর্থনৈতিক রসায়ন থেকে প্রশ্ন করলে এখনো নাও পারতে পারে। বাট হ্যাঁ, তোমাকে বুঝতে হবে জিনিসটার আমার কি লাগবে, কতটুকু লাগবে, ওইটুকু হয়েছে বাদ, আসতে পারলে পারলাম, না পারলে নাই, সরো, টাইম নেই। কারণ ওই চ্যাপ্টারগুলো থেকে ভাই একটা দুটো প্রশ্ন দিবে, পারলে পারলাম, না পারলে নাই। এত প্যানিক নিলে তুমি দেখা যাচ্ছে ওই পরিবেশ জৈব রসায়ন থেকে প্রশ্ন দিবে না, বা পরিমাণগত রসায়ন থেকে প্রশ্ন দিবে না, ওগুলো ধরা খেয়ে গেছো। তো এটা কিন্তু করা যাবে না। একটার জন্য তুমি আসল, ওই যে বলে না, নকলের জন্য আসল তুমি স্যাক্রিফাইস করতে পারো না। দিস ইজ দ্য রাইট থিং, রাইট। আচ্ছা, মোস্ট ইম্পর্টেন্ট ম্যাথ, ওই যে বললাম তোমাকে, মোস্ট ইম্পর্টেন্ট ম্যাথ হচ্ছে বইয়ের ওই ম্যাথগুলো যেগুলো চ্যাপ্টার ভিত্তিক আছে। যেমন প্রথম অধ্যায়ের ক্ষেত্রে পলবঙ্কি ব্যান্সের ম্যাথ আছে, লাগবে। তারপরে প্রথম অধ্যায়ের ক্ষেত্রে যে S=1000 W/m মোলারিটি ম্যাথ লাগবে। সেকেন্ড চ্যাপ্টারের ক্ষেত্রে কোয়ান্টাম সংখ্যা সেটের ম্যাথ লাগবে। তারপরে V=F ল্যাম্বডা আছে না, ওই যে E=H আছে না, ওখান থেকে যত ধরনের ম্যাথ সম্ভব, বা এই যে তরঙ্গ দৈর্ঘ্য নির্ণয়, শক্তি নির্ণয়, এগুলো লাগবে। এগুলো কমন জিনিস, এগুলো আসবে। ইলেকট্রন বিন্যাস আসবে, থার্ড চ্যাপ্টার থেকে আয়নের ইলেকট্রন বিন্যাস লাগবে, মানে একদম কমন যে জিনিসগুলা। চতুর্থ চ্যাপ্টার থেকে তোমার হচ্ছে ওই যে তাপোৎপাদী তাপহারী বিক্রিয়া আছে না, তারপর ডেলেছের মান নির্ণয়, তারপর কেপিকিসির যে ম্যাথগুলা, এগুলো খুবই কমন জিনিস, এগুলো পরীক্ষায় লাগবে। তো ফিফথ চ্যাপ্টারে তো নাই। ফার্স্ট পার্টের ক্ষেত্রে প্রথম চ্যাপ্টারে অবশ্যই বয়ালের সূত্র, চার্লসের সূত্র, এগুলোর ম্যাথ আসবে 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 এবং আসবে, শিওর থাকো। আদর্শ গ্যাস, ফিজিক্যাল এনার্জি ম্যাথ আসবে। তারপর এখান থেকে হচ্ছে তুমি সেকেন্ড পার্ট চ্যাপ্টারের মধ্যে ঢুকো জৈব রসায়ন থেকে ওইরকম ম্যাথ তো নাই। থার্ড চ্যাপ্টারের মধ্যে তুমি ঢুকো 10x/m আছে না, এই যে পার্সেন্টেজ ম্যাথগুলোটা লাগবে। তবে লঘুকরণ সূত্র, কতটুকু পানি মিশাইলে তোমার লঘু হয়ে যাবে, আসবে, লাগবে। বা তোমার ফার্স্ট পার্টের পিএইচ এর ম্যাথ বাদ গেছে, পিএইচ আসবে পরীক্ষাতে, হ্যাঁ, 4 নম্বর চ্যাপ্টার রাসায়নিক পরিবর্তন, পিএইচ নির্ণয়, পিএইচ ক্যালকুলেশন, যদি না পারো শিখে নিবা। আচ্ছা, থার্ড চ্যাপ্টারের মধ্যে 10x/m বললাম, লঘুকরণ বললাম, S=1000 W/m বি লাগবে, মোলারিটির সাথে পিপিএম এর সম্পর্ক লাগবে, পিপিএম বের করতে হবে, ম্যাথ লাগবে। তারপরে কি এখান থেকে এই তো এগুলো মোটামুটি, অ্যাসিড ক্ষারের রিঅ্যাকশন, হ্যাঁ, কোনটার সাথে কত বল বিক্রিয়া করে লাগবে। অবশ্যই থার্ড চ্যাপ্টার থেকে জারণ বিজারণ লাগবে। না পারলে ইউটিউবে সার্চ দাও, হাজার ক্লাস আছে, বিলিভ মি। তুমি যা শিখে নাও তুমি পারবা বাবা। এত সহজে নিজেকে দুর্বল মনে করিও না, কঠিন জিনিস পরীক্ষা আসে না, বাট এগুলো পারতে হবে, হ্যাঁ। আচ্ছা, তো এগুলো গেল। জারণ বিজারণের কিছু ম্যাথ আসে, জারণ বিজারণ যে আয়ন সমতা আছে না, ওগুলো থেকেও কিছু ম্যাথ দেয়, সেটা একটু দেখতে পারো। কোনটা জারক বিজারক নয়, এগুলো কমন প্রশ্ন, এগুলো জানা যায়, বুঝছো, এগুলো এমনি বলে দেওয়া যায় কোনটা আসবে জারক, কোনটা বিজারক, কোনটা জারণ বিজারণ বিক্রিয়া নয়, এই যেগুলো কমন প্রশ্ন। ফোর্থ চ্যাপ্টার থেকে ওই যে তোমাকে বললাম কতটুকু ক্যাথোড অ্যানোডে জমা হবে, এগুলো দেখবা, ওখান থেকে ম্যাথটাই দেয়। আর ফিফথ চ্যাপ্টারে তো ম্যাথ নেই। এই হলো মোটামুটি কথা। তারপরে আসি দেখি, আচ্ছা, হার্ড ম্যাথ হোয়াট টু ডু, কি করবো, যেগুলো অনেক কঠিন ম্যাথ এগুলো বাদ,
আমি আবারও বলতেছি, যেগুলো অনেক কঠিন ম্যাথ, তুমি যদি মেডিকেলের প্রিভিয়াস 10-15 বছরের প্রশ্ন দেখো, কোনো কঠিন ম্যাথ পরীক্ষাতে দেয়নি। তবে হ্যাঁ, অনুশীলনী কিছু ম্যাথ আছে যেগুলো হুবহু স্যারেরা দিয়ে দিচ্ছে, কারণ স্যারেরা তো আসলে বুঝে না, বা আমি আই থিঙ্ক বলা ঠিক না, মানে ওই ম্যাথগুলো যে এত কমপ্লেক্স এটা তারা দেখেই নেই হয়তো, বা ক্যালকুলেশন করে কিনা আমার সন্দেহ আছে। এবার কি করবে জানি না, তবে হার্ড ম্যাথ তুমি যদি দেখো অনুশীলনী ক্ষেত্রে হতে পারে, বইয়ের ভিতরে হতে পারে, অনেক হার্ড ম্যাথ ক্যালকুলেশনই করা যেতেছে না, ওগুলো বাদ। আর একটা কথা বলে আজকে ভিডিও শেষ করব, মেডিকেল ভর্তি পরীক্ষার্থী যারা আসো তোমরা অনেকেই কিন্তু ম্যাথ দিলে একদম পারো না, হাতে কাঁপো পোড়া। কেন পারো না জানো? কারণ তুমি জীবনেও কোচিং এর পরীক্ষা যখন থাকে বলো তুমি প্র্যাকটিস করছো, করো নাই। তো আমার সবার প্রতি রিকোয়েস্ট থাকবে, যদি চান্স পাইতে চাও, তুমি পরীক্ষার পরে আমাকে বলি কথাটা, তুমি অবশ্যই যেদিনই কোচিং কেমিস্ট্রি থাকবে ম্যাথ করবা, মানে সিম্পল হাতে রাফ করি না আমরা ক্লাস, এরকম বাসায় বসে বসে ম্যাথগুলো করবা, একটু জাস্ট রাফ করে মিলানোর চেষ্টা করবা, কি হচ্ছে কাটাকুটি একটু করবা, তাহলে হাতটা চলবে, ব্রেনটা চলবে, ঠিক আছে? সো এই হচ্ছে মোটামুটি আমাদের কেমিস্ট্রি টপিক। আর দেখিতে কোনো কিছু বাদ গেল কিনা, না আমরা মোটামুটি সবই বলে ফেলছি আলহামদুলিল্লাহ। তো মোটামুটি এই হচ্ছে আমাদের কেমিস্ট্রি রিভিশন প্ল্যান। আই থিঙ্ক আমি মোটামুটি একটা ভাস্ট একটা ওভারভিউ দেওয়ার চেষ্টা করছি কি কি কিভাবে লাগবে। আর কেমিস্ট্রি নিয়ে ভয় পেও না, যে জিনিসগুলো বললাম এগুলো কাভার করো। আর যাদের কেমিস্ট্রি বেসিক একটু দুর্বল, শুধু খেয়াল করবা কোন চ্যাপ্টারে কোন বেসিক গুলা লাগে, সব লাগে না, রাইট? যেমন গুণগত রসায়নের ক্ষেত্রে ভিডিওটা বড় হয়ে যাচ্ছে, গুণগত রসায়নের ক্ষেত্রে ওই যে কোয়ান্টাম সংখ্যা যে বেসিকটা ওটা লাগে, তৃতীয় চ্যাপ্টারের ক্ষেত্রে সংকরণের বেসিকটা ওটা লাগে, মানে একদম যেগুলো বেসিক লাগে ওগুলো একটু ইউটিউবে ভিডিও সার্চ দাও, দেখে নাও, দিয়ে পড়ে ফেলে খেলো, ঠিক আছে? এই হলো কথা। আর এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে একটা লাইক দিও, ঠিক আছে? আর একটা কমেন্ট করো যে তোমার এটা কিভাবে হেল্প করছে বা কতটুকু হেল্প করছে, আর তোমাদের কি কি সমস্যা হচ্ছে, রাইট? এগুলো আমাকে একটু জানাবা। আর ভিডিওতে লাইক দিলে, কমেন্ট করলে হয় কি, মানে আমি একটু ইন্সপায়ার্ড ফিল করি যে লাইক মানুষের হেল্প হইতেছে, আর হেল্প হলে তো তখন ধরো আরো নিজেরও ভালো লাগে, মোটিভেটেড হয়, রাইট? ইনশাল্লাহ আরো কিছু আইডিয়া হয়তো আমার সামনে আসবে, ঠিক আছে? তো সবার জন্য শুভকামনা, ভালো থাকো, সুস্থ থাকো, আসসালামু আলাইকুম।